পাওয়ার ব্যাংক এবং মোবাইলের চার্জার দিয়ে কি সোলার ফ্যান চালানো যায়, তাও আবার ফুল স্পিডে? হ্যাঁ গিগস, আজকে আমরা এটাই দেখব। তো স্বাগতম আপনাদেরকে নতুন আরেকটি বাংলা গিগস ভিডিওতে, যেখানে আমরা আজকে অল্প দামের মধ্যে এমন একটা সোলার ফ্যান বানাবো যেটা ডাইরেক্ট বিদ্যুতের লাইন, পাওয়ার ব্যাংক, ডাইরেক্ট সোলারের লাইন, মোবাইলের চার্জার এবং ব্যাটারি দিয়েও চলবে। যেহেতু অনেক কাজ বাকি, সেহেতু আপনাকে নিয়ে চলুন শুরু করে দেই আজকের এই ভিডিওটি। আমার সামনে যে ফ্যানটি দেখতে পাচ্ছেন, এটা আমি দারাজ থেকে কিনেছিলাম 1200 টাকা দিয়ে। আপনারা এটি লোকাল মার্কেট থেকে এর চেয়ে কম দামেও কিনতে পারেন। আজকে যে সেটআপ প্রসেসটা দেখাবো, সেটা আপনারা যে কোনো মডেলের সোলার ফ্যানেই ব্যবহার করতে পারবেন। এটা নিয়ে আপনাদের কোনো সমস্যায় পড়তে হবে না। তো এ ধরনের ফ্যান কিনলে বক্সের মধ্যে সব কিছুই ইনক্লুডেড থাকে মোটামুটি, শুধু ব্যাটারি ছাড়া। মেইন বডি, সুইচ, তার, পাখা, ক্লিপ, নাট সব কিছুই আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এগুলো বক্সে ইনক্লুডেড থাকে। আমি যখন কিনেছিলাম তখন দুইটা কালার অ্যাভেলেবল ছিল, সবুজ এবং লাল। আমি সবুজটা পছন্দ করেছি। এই ডিজাইন না হলেও আরও অনেক ধরনের সোলার ফ্যান থাকে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন, সেগুলো আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। আর এই সোলার ফ্যানগুলোতে কিছু সমস্যা থাকে। এই সমস্যাগুলো যদি আপনারা সলভ না করেন বা এই পার্টসগুলো চেঞ্জ না করেন, তাহলে আপনি কিন্তু জিনিসটা বেশি দিন ব্যবহার করতে পারবেন না। সেই জন্য আমি আজকে সেই সমস্যাগুলো আইডেন্টিফাই করব এবং সলভ করে দিব আপনাদেরকে, যেন এই ফ্যানটা আপনারা বেশি দিন ব্যবহার করতে পারেন। কেননা 1-1.5 টাকা দিয়ে একটা জিনিস কিনে আবার অতিরিক্ত টাকা যোগ করে জিনিসটা বানিয়ে যদি বেশি দিন ব্যবহার করতে না পারেন, তাহলে কিন্তু টাকাটা উসুল হলো না আপনার, বা লস হয়ে গেল। আর আমার এই ভিডিওগুলো স্পন্সর্ড না, সুতরাং আমি সেই ব্যবস্থাটাই করব যেটা আমার দর্শকদের জন্য ভালো হবে বা কাজে লাগবে। ভুল বুঝবেন না, আমি বলছি না স্পন্সর্ড মানেই খারাপ। তবে আমাকে বা আরও কিছু ইউটিউবার আছে যাদেরকে যতই স্পন্সর্ড করা হোক বা টাকার লোভ দেখানো হোক, দর্শকের জন্য জিনিসটা ভালো যদি না হয়, আমরা কখনোই সেটা রিভিউ করব না। তো চলুন প্রথমে এই সমস্যাগুলো আইডেন্টিফাই করে সলভ করা যাক। এজন্য ফ্যানের আগা, মাথা, ওপরে, নিচে যা কিছু আছে সব কিছুই আমাদেরকে ফার্স্টে খুলে ফেলতে হবে, কেননা ভেতর থেকে না দেখলে আমরা সমস্যার সলভ করতে পারবো না। এখন ওপরের মোটরের এখানে একটি ফার্স্ট লুক দিন এবং দেখুন কোনো সমস্যা দেখতে পান কি না। অবশ্যই, অফকোর্স, প্রথম সমস্যাটা হলো তারগুলো কোনো মতে শুধু জোড়া দেওয়া, এখানে সোল্ডার করে নেওয়া হয় নাই। তো আপনার প্রথম কাজ হবে এই মোটরটা সোল্ডার করা আছে কিনা তা দেখে নিতে। কারণ তারগুলো যদি তাতাল দিয়ে জোড়া দেওয়া না থাকে, তাহলে আস্তে আস্তে এখানে লুজ কানেকশন হয়ে পরে আপনার মোটরটা নষ্ট হয়ে যাবে। মোটরটা সোল্ডার করে লাগিয়ে নেবেন এবং এরপর আমরা যাব দ্বিতীয় সমস্যাটার দিকে। এজন্য আমি আস্তে আস্তে সাবধানে পিছনের পার্টটা খুলে নিব। পিছনের অংশটা খুলে একটা ভুল ধরতে এসে অনেকগুলো ভুল পেলাম। প্রথমত সুইচের লাইনগুলো দেখুন, একটাও সোল্ডার করা নাই। আর দ্বিতীয়ত যে রেগুলেটরটা ইউজ করা হয়েছে, সেটা জাস্ট রেজিস্টর বেসড একটা সুইচ, এটা কোনো রেগুলেটর না। অর্থাৎ এই জায়গায় প্রচুর পরিমাণে হিট উৎপন্ন হবে যখন আপনি ফ্যানটাকে কমাবেন। আর তৃতীয়ত তারগুলো খুব একটা শক্ত না। এই জিনিসগুলো ঠিক করে নিলেই মোটামুটি ফ্যানটা ভালো মতো ইউজ করতে পারবেন 3-4 বছর। মোবাইলের চার্জার, পাওয়ার ব্যাংক, ব্যাটারি ইত্যাদি দিয়ে চালানোর আগে ফ্যানটাকে প্রথমে সেট আপ করে নেব। এর জন্য প্রথমে দেখতে পাচ্ছেন যেভাবে কেসিংটা লাগিয়ে নিচ্ছি সেভাবে লাগাবেন। এরপর এই চাকাটা দিয়ে পিছনের কেসিংটাকে আটকাতে হবে। এখন পাখাটাকে সুন্দর করে ঢুকিয়ে লাগিয়ে নেবেন। এখন সামনের কেসিংটা লাগানোর আগে ওপরের যে ডিফেন্ডার লোগোটা আছে সেটাকে লাগিয়ে নেব নাট দিয়ে। এরপর একটা ট্রিকি পার্ট আছে, যেটা করতে গিয়ে আমরা অনেকেই অনেক বেশি কষ্ট করি। সেটা হলো এই দুইটা লাগানোর জন্য মধ্যের যে বেল্টটা আছে সেই বেল্টটা আমরা লাগাতে পারি না। এটার জন্য একটা সহজ সমাধান দিচ্ছি। প্রথমে বেল্টের নাটটা লাগিয়ে নেবেন অল্প করে, মানে নাট এবং স্ক্রু একসাথে লাগাবেন, কিন্তু মধ্যে যেন গ্যাপ থাকে। ভিডিওতে যেমন দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে।
এরপর এটা ফ্যানের ঘাড়ে বসাবেন এবং সামনেরটা লাগাবেন, তারপর নাটটা আস্তে করে টাইট দিবেন, জিনিসটা সুন্দর করে বসে যাবে। আমাকে দেখেন এখানে 2টা অ্যালিগেটর ক্লিপ দিয়েছে, এগুলোর আমার কোনো ইউজ নাই, তাই আমি রেখে দিব। এবার ধর থেকে মাথাকে আলাদা করতে হবে, কারণ পেটের ভেতর কলিজা পাকস্থলী কিছুই নাই, সেগুলো লাগাবো। মাথাটাকে খুলে নিলাম, এবার দেখব 12 ভোল্ট দিলে এটা কত ওয়াট ইনপুট নেয়। এবার এই মডিউলটা লক্ষ্য করুন, এটা হলো একটা কিউসি ডিকয় মডিউল, যা কিউসি 2.0 প্রোটোকল ইউজ করে আপনার ফাস্ট চার্জারগুলোর বা ফাস্ট চার্জিং পাওয়ার ব্যাঙ্কগুলোর আউটপুটকে নির্দিষ্ট একটা ভোল্টেজে সেট করতে পারে। এটাই হলো সেই জাদুকরি মডিউল। এটার একবার শর্টস দিছিলাম, আপনারা সবাই এটার ফুল রিভিউ চাইছিলেন, তবে আমার মনে হয় না এটার ফুল রিভিউ করাটা খুব একটা যৌক্তিক হবে, কারণ এতে খুব একটা বেশি কিছু আলোচনা করার নেই। টাইপ সি দিয়ে যে চার্জারগুলো আসে আমাদের শাওমি, রিয়েলমি, স্যামসাং ইত্যাদির, এবং পাওয়ার ব্যাঙ্কে মোস্ট অফ দ্য টাইম টাইপ সি দিয়ে যে আউটপুটটা আমরা নেই, সেটা ব্যবহার করেই এই মডিউলটা নির্দিষ্ট 5 ভোল্ট, 9 ভোল্ট, 12 ভোল্ট, 15 ভোল্ট অথবা 20 ভোল্ট আউটপুট ফিক্সড করে রাখতে পারে। এখন টাইপ সি একটা চার্জার থেকে কিউসি ডিকয় মডিউলে ইনপুট দিব এবং ডিকয় মডিউলের আউটপুটটা লাগাবো হলো একটা মিটারে, এবং মিটার থেকে নিব ফ্যানের মধ্যে, যাতে দেখতে পারি কত ওয়াট আউটপুট আসছে। দেখুন, নর্মালি যখন আমরা টাইপ সি দিয়ে আউটপুট নিব তখন আউটপুট থাকবে 5 ভোল্ট, কিন্তু এই মডিউলটার মধ্যে ইউজ করে কিগুলো ঠিক মতো সেট আপ করলে বাই ডিফল্ট প্রথমেই আউটপুট আসবে 12 ভোল্ট, কারণ আমি 12 ভোল্ট সেট করে রেখেছি। আর যদি কোনো চার্জার বা পাওয়ার ব্যাঙ্ক ফাস্ট চার্জিং সাপোর্ট না করে, সেক্ষেত্রে আউটপুটে আসবে 5 ভোল্ট। এখানে দেখতে পাচ্ছেন ফ্যানটা ফুল স্পিডেই ঘুরছে এবং আউটপুট নিচ্ছে 14 ওয়াট। এক্ষেত্রে আপনারা 15 ওয়াট বা তার চেয়ে বেশি আউটপুট সক্ষমতা সম্পন্ন কোনো চার্জার বা পাওয়ার ব্যাঙ্ক ইউজ করলে আপনার সিস্টেমটা সেফ থাকবে। সার্কিট সেটআপটা এখন শুরু করি। এজন্য প্রথমে জঙ্গল রেগুলেটরটাকে সরিয়ে ভালো একটা রেগুলেটর লাগিয়ে নেব। এটার সম্পূর্ণ ডিটেলস সহ রিভিউ আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখতে পারেন। ওই ভিডিওতে আমি 2টা রেগুলেটর মডিউলের পার্থক্য বর্ণনা করেছি, সো এক ভিডিওতে 2 লাভ। আমি এটা ডিরেক্টলি কারেন্টে চালানোর অপশন রাখবো, সেজন্য 12 ভোল্ট 2 অ্যাম্পিয়ারের একটা পাওয়ার সাপ্লাই অ্যাডাপ্টার ইউজ করব। সাথে এই কিউসি ডিকয় মডিউলটা তো আমাকে লাগাতেই হবে, কেননা পাওয়ার ব্যাঙ্ক বা ডিরেক্টলি ফোনের চার্জার দিয়ে যেহেতু চালাতে চাই। এরপর কিউসি ডিকয় মডিউল, তারপর এসি ইনপুটের তার এবং বিভিন্ন জিনিসগুলো কোথায় বসাবো সেটার একটা হিসাব করে নেব, সেই হিসেবে ফুটো করে নেব। ওপরের রেগুলেটরের ক্যাপগুলো খুলে নিব, যেহেতু রেগুলেটরটা আমরা চেঞ্জ করতে চাই। খেয়াল করে দেখুন, আমি ডিসি 5 মিলিমিটারের একটা সকেট লাগাচ্ছি, কেননা 12 ভোল্টের ব্যাটারি থেকে যেন ডিরেক্টলি এতে একটা ইনপুট দেওয়া যায়, এবং 12 ভোল্টের যে কোনো ব্যাটারি বা 6 ভোল্টের ব্যাটারি দিয়েও আমরা ফ্যানটাকে চালাতে পারি। ফ্যানের একদম নিচের পার্টটাতে আমরা এসি অ্যাডাপ্টারটাকে লাগিয়ে নেব। এর আগে আমি এটাকে বসিয়ে দেখে নিয়েছি যে জিনিসটা এর ভিতর আটছে কিনা। অবশ্যই এটে যাচ্ছে, সেজন্যই এই জায়গাটাতে লাগাচ্ছি। এখন ফ্যানের আগের ওই বাজে রেগুলেটরটাকে আমি খুলে নেব এবং নতুন ডিসি রেগুলেটরকে লাগিয়ে দেব। দেখুন আগের বাজে রেগুলেটরটার কি অবস্থা। তো এবার ছোট ভাইকে সরিয়ে বড় ভাইকে লাগানো যাক। ভালো জিনিসই আমরা ইউজ করব, কেন খারাপটা ব্যবহার করে আমাদের জিনিসটাকে নষ্ট করব। এবার দেখুন কত সুন্দর হয়ে গেল জিনিসটা। এই রেগুলেটরটি একসাথে সুইচ এবং রেগুলেটরের কাজ করবে। এখন এখানে যে সুইচটা দেওয়া আছে এটা কিন্তু একটা এসি সুইচ, এবং কারেন্ট দিলে বা টার্ন অন করলে জিনিসটাতে লাইট জ্বলবে। সেই সিস্টেমটা আমরা এখানে করে নিব। এই জন্য সুইচের 2টা লাইন এখানে লাগাতে হয় এবং এক্সট্রা যে পিনটা থাকে সেটাতে আরেকটা কারেন্টের লাইনটা লাগাতে হয়, তাহলে লাইটটা জ্বলে। কারেন্টের লাইনটা দিয়ে এবার টেস্টিং করে দেখা যাক। ইনপুটে এসি দেব এবং এখান থেকে যে আউটপুটটা আসছে সেই আউটপুটটা দিয়ে দেখব ফ্যানটা চলে কিনা। এক্ষেত্রে দেখতে পাচ্ছি ফুল স্পিডেই ফ্যানটা চলছে, কোনো সমস্যা ছাড়াই। এবার কিউসি ডিকয় মডিউলটাকে পিছনে যে ফুটা করেছি সেখানে লাগাবো অ্যারালডাইট আঠা দিয়ে। এটা খুবই শক্ত একটা আঠা, আপনারা ইউজ করতে পারেন নির্ভরযোগ্যভাবে
লেগে থাকবে। তবে একটা সমস্যা হবে, আঠাটা এখানে দিয়ে অনেকক্ষণ ধরে শুকাতে দেওয়া লাগবে এবং খেয়াল রাখতে হবে যেন পিনের ভেতরে আঠাটা ঢুকে না যায়, তাহলে জিনিসটা নষ্ট হয়ে যাবে। আঠাটা শুকিয়ে যাওয়ার পর এখন টাইপ সি দিয়ে ইনপুট দিয়ে দেখব ডাটা কানেকশন পাচ্ছে কি না। ডাটা কানেকশন বললাম কারণ হ্যাঁ, এই মডিউল দিয়ে ভোল্টেজ আউটপুট নিতে গেলে ডাটা কানেকশন লাগবে। এই ক্ষেত্রে সব কিছু ঠিকঠাক আছে। এবার যে 5 মিলিমিটার সকেট দিয়ে ব্যাটারি ইনপুট দিতে চেয়েছিলাম, সেই ব্যাটারির ইনপুটের তারগুলো এই মডিউলের আউটপুটের সাথে ডিরেক্টলি লাগিয়ে নেব, এতে মডিউলের কোনো সমস্যা হয় না। এখন এসি অ্যাডাপ্টারের আউটপুট এবং ব্যাটারির ইনপুট এবং কিউসি মডিউলের আউটপুট সবগুলো একসাথে লাগিয়ে নেব। আপনারা জাস্ট একাধিক ইনপুট একসাথে ইউজ করবেন না, তাহলে কোনো ধরনের কোনো সমস্যা হবে না। এসি, ব্যাটারি এবং মোবাইলের চার্জার একসাথে যদি ইনপুট দেন তবে অবশ্যই জিনিসটা নষ্ট হওয়ার একটা রিস্ক থাকবে। যে কোনো একটা সময় একটা জিনিস ইউজ করবেন, তাহলে কোনো ধরনের সমস্যা হবে না। এখন আপনি যদি বলেন যে ভাই আমি কারেন্টের লাইন আর পাওয়ার ব্যাংক একসাথে লাগিয়ে রাখতে চাই, সব সময় 24 ঘন্টা লাগানো থাকবে, তাহলে আমি কি করব? তাহলে আপনি জাস্ট দুইটার জন্য দুইটা আলাদা ডায়োড ইউজ করে ইনপুট নেন, তাহলে কোনো ধরনের সমস্যা হবে না। এখন এই যে আমরা ইনপুটটা নিলাম, এই ইনপুট ভোল্টেজটা ডিরেক্টলি দিয়ে দিব রেগুলেটরের মধ্যে এবং রেগুলেটরের আউটপুটটা যাবে মোটরের তারে। এখন ফাইনালি লাগিয়ে দেওয়ার আগে একবার টেস্ট করে নিব। এজন্য প্রথমে ডিরেক্টলি এসির ইনপুটটা দিয়ে দেখি। এক্ষেত্রে দেখতে পাচ্ছি ফ্যান চলছে, রেগুলেটরও কাজ করছে কোনো ধরনের সমস্যা ছাড়াই। এরপর নেক্সট স্টেপে শাওমি মোবাইলের একটা চার্জার লাগালাম। এক্ষেত্রেও দেখতে পাচ্ছি ফ্যানটি ফুল স্পিডেই চলছে কোনো ধরনের সমস্যা ছাড়া। এবার জিনিসটাকে চেঞ্জ করব এবং একটা পাওয়ার ব্যাংক লাগাবো যেটা ফাস্ট চার্জিং আউটপুট সাপোর্ট করে। এই পাওয়ার ব্যাংকটা লাগিয়েও দেখছি খুব সুন্দরভাবে ফ্যানটা চলছে কোনো ধরনের সমস্যা ছাড়া। তো এখন ফ্যানের বডি লাগিয়ে নেব। পেটে, কলিজা, পাকস্থলী সব কিছু লাগানো শেষ। এবার বডিটাকে মাথার সাথে লাগিয়ে নেব। এজন্য যেসব নাট খুলেছিলাম সেগুলো একসাথে লাগাবো। জিনিসটাকে সুন্দর করে ব্যবস্থাপনা করব। এবার পাওয়ার ব্যাংকের সাথে মালটাকে লাগায় দেখা যাক। প্রথমেই খুব একটা বেশি কারেন্ট বা ওয়াট টানছে না। আস্তে আস্তে বাড়ানোর সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি ফ্যানটাও ঘুরছে এবং ওয়াটও বাড়ছে। এবার শাওমির একটা চার্জারকে লাগালাম। এই চার্জারকে ডিরেক্ট এসির সাথে লাগাবো এবং এরপর দেখতে পাচ্ছি চার্জার দিয়ে সুন্দর করে ফ্যানটা চলছে। সো যে কোনো ভালো মোবাইলের চার্জার হলে আপনারা ফ্যানটা চালাতে পারবেন, তবে অবশ্যই ফাস্ট চার্জিং হতে হবে। তো দেখলেন কিভাবে আমি একটা সোলার ফ্যানকে সুন্দর করে কিউসি মডিউল দিয়ে বানিয়ে ফেললাম পাওয়ার ব্যাংক এবং মোবাইলের চার্জারের ফ্যান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন, প্রশ্ন থাকলে জানাবেন। যে কোনো ক্রিটিসিজমের ক্ষেত্রে আমি ওপেন আছি, কোনো সমস্যা নেই। এবং ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।